এটি মূলত রটিফেরা বা কপিভূতভুক্ত জুপ্লাঙ্কটন। এটি মাছের জন্য খুবই উপাদেয় এবং উপযুক্ত একটি খাবার। জুপ্লাঙ্কটন ভোজী মাছের উপস্থিতি যদি কম থাকে তাহলেও সেখানে সুজি পোকার উপস্থিতি বেশি দেখা যায়। সুজি পোকা আমাদের মাছ চাষীদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? পরিমিত পরিমাণে সুজি পোকা জন্মানোর জন্য আমরা কি করতে পারি? আর সুজি পোকা বা জুপ্লাঙ্কটনের উৎপাদন যদি বেশি হয়ে যায়, এটি সাধারণত দুইভাবে নিয়ন্ত্রণ করা যায়। রহিম, সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। চাষকৃত পুকুর হোক সেটি নার্সারি পুকুর অথবা মজুদ পুকুর, সাধারণত এই পুকুরগুলোতে মাঝে মধ্যেই খুব ছোট ছোট এক ধরনের পোকা দেখা যায়। দেখতে অনেকটা সুজির মতো বলে মাছ চাষিরা সাধারণত একে সুজি পোকা নামেও বলে থাকেন। এটি মূলত রটিফেরা বা কপিভূতভুক্ত জুপ্লাঙ্কটন। এর শুষ্ক ওজনের প্রায় 35 থেকে 40% প্রোটিন থাকে। কাজেই এটি মাছের জন্য খুবই উপাদেয় এবং উপযুক্ত একটি খাবার। একে হোয়াইট ডায়মন্ডও বলা হয়। কোন ধরনের পুকুরে সাধারণত এই ধরনের সুজি পোকা জন্মায়? সাধারণত কোনো পুকুর পতিত থাকলে বা মজুতকৃত মাছের তুলনায় এদের উৎপাদন অত্যধিক হলে পুকুরে এদের সংখ্যাধিক্য দেখা যায়, এবং তখন সাধারণত রাতের বেলা বা দিনের বেলাতেও অনেক সময় খালি চোখে এদের উপস্থিতি পুকুরে লক্ষ্য করা যায়। যে সমস্ত পুকুরে জৈব পদার্থের আধিক্য থাকে সে সমস্ত পুকুরে এরা প্রচুর পরিমাণে জন্মায়। এছাড়া যে সমস্ত পুকুরে সাধারণত লুজ ফিড যেমন ব্রান, খোল এগুলো ব্যবহার করা হয়, এই সমস্ত পুকুরেও প্রচুর পরিমাণে সুজি পোকা জন্মায়। আর স্বাভাবিকভাবে জুপ্লাঙ্কটন ভোজী মাছের উপস্থিতি যদি কম থাকে তাহলেও সেখানে সুজি পোকার উপস্থিতি বেশি দেখা যায়। সমস্ত পুকুরে জৈব সার প্রয়োগ করা হয়, যেমন গোবর, খোল, সে সমস্ত পুকুরেও সুজি পোকা প্রচুর পরিমাণে জন্মায়। কীভাবে বুঝবেন পুকুরে সুজি পোকা হয়েছে? সুজি পোকার উপস্থিতি সাধারণত 3টি উপায়ে বোঝা যায়। রাতের বেলা পুকুরের কিনার বরাবর টর্চ লাইট ফেলেও এদের খালি চোখে দেখা যায়। এছাড়া গামছা গ্লাস পদ্ধতিতেও এদের উপস্থিতি বোঝা যায়। যেমন পুকুরের নির্দিষ্ট একটি অংশে যদি গামছা টেনে সেই পানিটা ছেঁকে নিয়ে যদি আমরা কাঁচের গ্লাসে নিই, তাহলে কাঁচের গ্লাসে লক্ষ্য করলেও সুজি পোকা দেখা যাবে। আরেকটি বোঝার উপায় হচ্ছে যে মাছের মুভমেন্ট দেখে। যদি সুজি পোকার উপস্থিতি পুকুরে প্রচুর পরিমাণে থাকে তাহলে সাধারণত কার্প জাতীয় মাছ দিনের বেলা ডরসাল ফিনটি পানির উপরে বের করে পানির হালকা নিচ দিয়ে ভেসে বেড়ায়। তো এটি দেখেও বোঝা যায় যে পুকুরে প্রচুর পরিমাণে সুজি পোকা হয়েছে। সুজি পোকা মাছ চাষীদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? তো চলুন বিষয়টি জেনে আসি। অধিকাংশ মাছ চাষী সুজি পোকাকে অভিশাপ বা ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে থাকেন, কিন্তু আসলে কি তাই? সুজি পোকা পুকুরে পরিমিত পরিমাণে যদি জন্মানো যায় তাহলে এটি মাছের জন্য খুবই উৎকৃষ্ট মানের খাদ্য বিধায় মাছ খুব স্বাচ্ছন্দ্যে এটি খাবার হিসেবে গ্রহণ করে। আর মাছের খাবার হিসেবে গ্রহণ করার ফলে সাধারণত মাছের খাদ্য খরচ কমে যায়, বা যে সমস্ত সম্পূরক খাদ্য ব্যবহার করা হয় তার খরচ কমে যায়। ফলে খুব অল্প খরচেই মাছ চাষিরা মাছ চাষ করতে পারেন, অর্থাৎ মাছের উৎপাদন খরচ কমে। ক্যাটফিশ, বিশেষ করে শিং, পাবদা এদেরকে প্রচুর পরিমাণে খায়। এছাড়াও পুকুরে কার্প জাতীয় মাছের মধ্যে রুই মাছ, কাতলা মাছ এদেরকে খাদ্য হিসেবে ব্যাপকভাবে গ্রহণ করে। চাষের পুকুরে পরিমিত পরিমাণে সুজি পোকা জন্মাতে পারলে চাষির উৎপাদন খরচ যেহেতু কমে, তো কাজেই এটি মাছ চাষির জন্য কাঙ্ক্ষিত একটি বিষয়। কাজেই এক্ষেত্রে সুজি পোকাকে চাষির জন্য আশীর্বাদ হিসেবে বলা যেতে পারে। অন্যদিকে যদি মাছের খাদ্য চাহিদার তুলনায় এদের উপস্থিতি ব্যাপকভাবে পুকুরে লক্ষ্য করা যায় তাহলে এরা যেহেতু ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তো কাজেই অক্সিজেনের উৎপাদনকে বাধাগ্রস্ত করে। পুকুরের পানির যে কালার বা সবুজ কালার রাখার আমরা চেষ্টা করি সেটিও ধরে রাখা কঠিন হয়ে যায়। যেহেতু এটি প্রাণী, পুকুর থেকে শ্বাস প্রশ্বাসের জন্য এটি প্রচুর পরিমাণে অক্সিজেন গ্রহণ করে, বিধায় মাছ অক্সিজেন স্বল্পতায় ভোগে এবং অনেক সময় মাছ মারা যায়। আবার অন্যদিকে উৎপাদন বেশি হওয়ার কারণে মাছ খেয়ে শেষ করতে না পারলে এদের খোলস ধীরে ধীরে শক্ত হতে থাকে, এবং খোলস শক্ত হলে মাছ সাধারণত এটি খাদ্য হিসেবে অপছন্দ করে। সুতরাং বলা যেতে পারে পরিমিত পরিমাণে সুজি পোকা জন্মাতে পারলে এটি মাছ চাষির জন্য আশীর্বাদ, আর সংখ্যাধিক্য হলে এটি মাছ চাষির জন্য অভিশাপ। তাহলে পরিমিত পরিমাণে সুজি পোকা জন্মানোর জন্য আমরা কি করতে পারি? পুকুরে সুজি পোকা বা জুপ্লাঙ্কটন উৎপাদনের উপায় হচ্ছে 1% জলায়তনের জন্য 200 গ্রাম হারে অটোব্রান, 40 থেকে 50 গ্রাম চিটাগুড়, 0.5 গ্রাম ইস্ট 1 লিটার হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে 24 ঘন্টা পরে এর উপরের পানিটুকু সমস্ত পুকুরে ছিটিয়ে দেওয়া এবং পুনরায় সমপরিমাণে পানি যোগ করে রেখে দেওয়া, এবং পরের দিন সব কিছু একত্রে ঘুটিয়ে নিয়ে পুরো পুকুরে ছিটিয়ে দেওয়া, এবং 2 দিন পরে পুকুরে দেখা যাবে যে পর্যাপ্ত পরিমাণে সুজি পোকা বা জুপ্লাঙ্কটন জন্মিয়েছে। সুজি পোকা বা জুপ্লাঙ্কটনের উৎপাদন যদি বেশি হয়ে যায় বা এটি পুকুরের সমস্যা হিসেবে দেখা দেয়, বা পুকুরে যদি নিয়মিত মাছ ভাসে, সেক্ষেত্রে এটি তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? এটি সাধারণত দুইভাবে নিয়ন্ত্রণ করা যায়।
একটি হচ্ছে জৈবিক পদ্ধতি, অন্যটি হচ্ছে রাসায়নিক বা কীটনাশক প্রয়োগের মাধ্যমে। জৈবিক পদ্ধতিতে নিয়ন্ত্রণের জন্য সাধারণত জুপ্লাঙ্কটনভোজী মাছ যদি আমরা পর্যাপ্ত পরিমাণে মজুত করি তাহলে এটি জৈবিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। সেক্ষেত্রে যদি প্রতি শতাংশে আমরা অন্যান্য মাছের সঙ্গে 40 থেকে 50টি পাবদা মাছ ছাড়ি অনেকাংশে নিয়ন্ত্রণ হয়। আবার অন্যদিকে যদি জুপ্লাঙ্কটনভোজী কার্প জাতীয় মাছ যেমন কাতলা বা রুই মাছের মজুত যদি আমরা বাড়িয়ে দিতে পারি সেক্ষেত্রে অল্প কিছুদিনের মধ্যে এটি নিয়ন্ত্রিত হয়। রাসায়নিকভাবে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন বা আইভারমেথ্রিন গ্রুপে ওষুধ প্রয়োগ করতে পারি। চিংড়ির পুকুর হলে সাধারণত আইভারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ নিরাপদ। অন্যদিকে চিংড়ির পুকুর না হলে যে কোনো গ্রুপে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যদি আমরা প্রয়োগ করি তার প্রয়োগ মাত্রা হচ্ছে বড় পুকুরের ক্ষেত্রে সাধারণত 0.8 মিলি পার শতক পার ফুট পানি এবং রেনুর পুকুর হলে 0.2 মিলি পার ফুট পার শতাংশ পানি। আবার আইভারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগের ক্ষেত্রেও প্রয়োগ মাত্রা অনেকটা একই রকম। বড় মাছের পুকুরের ক্ষেত্রে 0.8 মিলি পার ফুট পার শতাংশ পানি। আবার রেনুর পুকুর হলে ডোজটা একটু কম দিতে হবে, 0.2 মিলি পার ফুট পার শতাংশ। অন্যদিকে যদি আমরা ডেল্টামেথ্রিন গ্রুপে কীটনাশক প্রয়োগ করি সেক্ষেত্রে প্রয়োগ মাত্রা হচ্ছে 0.2 মিলি পার শতাংশ পার ফুট পানি। তো সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আশা করি আপনাদের পুকুরে জুপ্লাঙ্কটনের পরিমিত উৎপাদন নিশ্চিত করে মাছ চাষে লাভবান হবেন। আর এটি যদি আমাদের চাহিদার তুলনায় অতিরিক্ত জন্মিয়ে থাকে বা মাছ চাষের জন্য ক্ষতিকর মনে করে থাকেন যে মাছ নিয়মিত ভাসছে বা মাছ খাবার হিসেবে গ্রহণ করছে না, সেক্ষেত্রে এটি নিয়ন্ত্রণের বা দূরকরণের বা দমনের যে পদ্ধতি বললাম সেটি প্রয়োগ করে আপনারা এটি দমন করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন এবং বেশি বেশি শেয়ার করুন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।